मिलेगा। आप अपनी बात पे कायम रहे और 4 महीनों के अंदर अंदर जम्मू कश्मीर में आपने इंतखाबात कराए, जम्मू कश्मीर में आपने लोगों को वोट देने का जो है अपनी हुकूमत चुनने का मौका दिया और आज इस बात का नतीजा है कि वजीर आला की हैसियत से मैं आज इस प्रोग्राम में शिरकत करके आपसे बात कर रहा हूं। आपने इलेक्शन वो कराए जिसमें लोगों ने बढ़ चढ़ के हिस्सा लिया और सबसे बड़ी बात ये कि कहीं पे भी धांधली की कोई शिकायत नहीं, कहीं पे भी हुकूमत के गलत इस्तेमाल की कोई शिकायत नहीं, एक भी पोलिंग बूथ पे कहीं पे रीपोल की जरूरत नहीं पड़ी। इसका श्रेय आपको, आपके साथियों को और इलेक्शन कमीशन ऑफ इंडिया को जाता है। उस दौरान आपने तीसरी भी बात की जिसको लेके लोग अक्सर बेशतर मुझसे सवाल करते हैं, मेरे साथी काबिना के, मीडिया के, यहाँ के रहने वाले। वो सवाल ये कि जनाब जम्मू कश्मीर को रियासत का दर्जा कब मिलेगा? और मैं लोगों को यही कहता हूं कि वजीर आजम साहब ने 4 महीने में अपने इलेक्शन का वादा जो है वो पूरा किया है। मेरा दिल ये कहता है कि बहुत जल्दी वजीर आजम साहब अपना तीसरा वादा जो योग दिवस पे आपने जम्मू कश्मीर के लोगों के साथ किया वो आप पूरा करेंगे और जम्मू कश्मीर जो है वो दोबारा इस मुल्क में रियासत की हैसियत से अपनी जगह ले। लेकिन आज इस खुशी के मौके पे वजीर आजम साहब मैं दिल की गहराइयों से आपका शुक्रिया करना चाहता हूं कि आप इस ठंड में हमारे दरमियान आए, आपने इस टनल का इफ्तिदा किया। आज वजीर आजम साहब आपने देखा होगा मौसम ने भी आपका साथ दिया, आसमान में एक बादल का तिनका नहीं, ठंड जरूर है लेकिन धूप की कमी नहीं। बेशक बाहर ठंड क्यों ना हो लेकिन हमारे दिलों में गर्मी की कोई कमी नहीं। हम उम्मीद करते हैं कि इसी तरह, क्योंकि जम्मू कश्मीर के साथ आपका बहुत पुराना वास्ता रहा है, आप अक्सर बेशतर हमें याद दिलाते हैं कि कितनी बार आप जम्मू कश्मीर आए हैं और कितनी बार आप यहां रहे हैं। हम तो उम्मीद करेंगे कि बार बार आप आएं, बार बार आप हमारे दरमियान रहें और इसी तरह हमारी खुशी में शामिल हों। बहुत बहुत शुक्रिया। जय हिंद, जय जम्मू कश्मीर। ভদ্রলোককে চিনতে পারলেন? যারা পারলেন না তাদের জন্য জানিয়ে রাখি, এনার নাম হচ্ছে ওমর আব্দুল্লাহ, জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী। কোন জম্মু কাশ্মীর? যেখানে নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং তাদের দল, তারা নাকি সংখ্যালঘু মুসলিম বিরোধী বলে, কড়া হিন্দুত্বের পথে হাঁটেন বলে সেখানে সংখ্যালঘুদের জব্দ করবেন বলে ৩৭০ ধারা তুলে দিয়েছিলেন। কোন জম্মু কাশ্মীর? যেখানে কিছুদিন আগেই নির্বাচন হয়ে গেছে এবং এই নরেন্দ্র মোদী, অমিত শাহের বিজেপি সেখানে এই ওমর আব্দুল্লাহর দলের কাছেই হেরে ভূত হয়ে গেছে এবং সেই জন্য জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী পদে বসে আছেন ওমর আব্দুল্লাহ। আর তার মুখের কথাগুলো শুনলেন, কি বললেন আজকে? কোনোদিন পশ্চিমবঙ্গে এরকম ঘটনা হতে দেখেছেন? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মুখে বড় বড় ডায়লগ ঝাড়ে, ফেডারেল স্ট্রাকচার, ফেডারেল স্ট্রাকচার। ফেডারেল স্ট্রাকচার যে কি সেটা পশ্চিমবঙ্গের মানুষ জানে, বোঝে, কোনোদিন দেখতে পায়? অদূর ভবিষ্যতে ছেড়ে দিন, সুদূর ভবিষ্যতে কোনোদিন এই দৃশ্য দেখতে পাবেন? এই রাজ্যের মানুষকে, সংখ্যালঘু মানুষকে ওই ভালো করে বোকা বানিয়ে টুপি পরিয়ে ভোটে যেতে না এই রাজ্যের শাসক দল বারবার, যে সংখ্যালঘু এখানে সর্বনাশ হয়ে যাবে যদি বিজেপি একবার ক্ষমতায় আসে। এই রাজ্যে যত সংখ্যালঘু আছে তাদেরকে বেছে বেছে ধরে ধরে হয় বাংলাদেশ নয় পাকিস্তানে পাঠিয়ে দেবে, একদম সর্বনাশ হয়ে যাবে রাজ্যটার। আর এই রাজ্যের সমস্ত কিছু নাকি বেচে দেবে। আর বাস্তবে কি দেখা যাচ্ছে? এই রাজ্যের শাসক দল মমতা ব্যানার্জি একটা একটা করে সরকারি সম্পত্তি বেচে দিচ্ছে। ওই হলদিয়া পেট্রোকেমিক্যালসের ২,০০০ কোটি টাকা প্রাপ্য আছে, সেই টাকাটা মেটাবার জন্য সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি মাননীয় সঞ্জীব খান্না তিনি রায় দিয়েছেন যে রাজ্য সরকারকে মিটিয়ে নিতে হবে, এরকম ২ নম্বরই কাজ করতে পারবে না। আর সেইটা মিটিয়ে দেওয়ার জন্য ট্রাম্প কোম্পানির যে জমি আছে, পুরসভার যে জমি আছে, সেইটাকে বেচে দেওয়ার প্ল্যান করছে। এই করছে মমতা ব্যানার্জি। আর জম্মু কাশ্মীরে ওমর আব্দুল্লাহ ভোটে জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন, বিজেপিকে হারিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন। আর সেখানে কাঁধে কাঁধ মিলিয়ে ওমর আব্দুল্লাহ আর নরেন্দ্র মোদী কাজ করছেন। আর সেখানে ফ্যান্টাস্টিক একটা কাজ হয়েছে আজকে, যে কাজের ফলে জম্মু কাশ্মীরের মানচিত্রটা অনেকটাই বদলে যাবে, উন্নয়নের জায়গাটা অনেকটাই বদলে যাবে। এবং সব থেকে বড় কথা, যদি চীন বা পাকিস্তান এখানে কোনো রকম যুদ্ধ করার চেষ্টা করে, সেখানে ভারত স্ট্র্যাটেজিক্যালি অনেক শক্তপোক্ত পয়েন্টে চলে গেল। কি সেটা একটু পরে ব্যাখ্যায় আসছি। কিন্তু একটা কথা ভেবে দেখুন,
যে নির্বাচনের সময় প্রতিদ্বন্দ্বিতা আছে, একে অপরের সঙ্গে বিপক্ষে কথা বলছেন, সব ঠিক আছে, নির্বাচনে হার জিত হয়ে গেছে, কিন্তু বলছেন সেই নির্বাচন 370 ধারা তুলে দেওয়ার পরও যে নির্বাচন, সেখানে নরেন্দ্র মোদী যে নির্বাচন করছেন, সেখানে একটা বুথেও রিপোল করাতে হয়নি। এত ভালোভাবে নির্বাচন হয়েছে এবং নির্বাচন মিটে যাবার পর ফেডারেল স্ট্রাকচার মেনে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী একসঙ্গে কাজ করছেন, জম্মু কাশ্মীরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর এই বাংলায় আপনারা বসে বসে আঙুল চুষুন, ওই ডবল ডবল চাকরি, ডবল ডবল বেতন, এসব ভাটবাজি করে যাবে। আর সেই ভাটবাজি শুনে তৃণমূল কংগ্রেসকে দুহাত ভরে ভোট দেবেন। তারপর কি পাবেন? মাসের শেষে 1000 টাকা 1200 টাকার ভাতা আর ভিক্ষা। আর সেই করে বাংলাটাকে ডুবিয়ে দেবেন। আজকে জম্মু কাশ্মীরের যে ঘটনা ঘটেছে, সেটা সারা ভারতবর্ষের চোখ কার্যত খুলে দিয়েছে। দেখুন, ওমর আবদুল্লাহর সঙ্গে নরেন্দ্র মোদীর একটা রাজনৈতিক একটা ডিফারেন্স থাকতে পারে, প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, কোয়াইট অবভিয়াস, যে কোনো রাজনৈতিক দলের সঙ্গেই থাকবে। কিন্তু সেটা শুধুমাত্র নির্বাচনের সময়। সেটা মিটে গেলে দুই নেতা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারেন, একে অপরকে সাহায্য করছেন এবং ভারতের উন্নয়নের জন্য কাজ করছেন। আর এখানে এই রাজ্যে কি হচ্ছে? মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদী আর বিজেপি সরকারের সঙ্গে পায়ে পা দিয়ে ঝগড়া করছে। যা টাকা আসছে তার দলের গুণধর ভাইয়েরা সব ঝেপে দিচ্ছে, তার ফলে কোনো হিসেব দিচ্ছে না। আর তার নিটফল, কেন্দ্রীয় প্রকল্পে যেসব টাকা আছে, যেসব ফান্ড আছে, পশ্চিমবঙ্গের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। আর কাশ্মীর, যেটাকে একসময় সন্ত্রাসের আঁতুর ঘর বলা হতো, আজকে কোথায় পৌঁছে যাচ্ছে? আজকে একটা টানেল সোনমার্গের সেখানে, জেড মোর টানেলটার নাম, সেই টানেলটা তৈরি করা হয়েছে। এবং সব থেকে যেটা বিস্ময়কর, 8,500 ফুটেরও বেশি, 8,650 ফুট উচ্চতায় এই টানেলটা তৈরি হয়েছে। এবং এই টানেলটা তৈরি করতে মোট 2700 কোটি টাকা খরচ হয়েছে ভারত সরকারের। কিন্তু এই টানেল তৈরি হওয়ার ফলে কাশ্মীরের মানুষের জীবনযাপনটাই কার্যত বদলে যাবে। কেননা এখন কাশ্মীর আর লাদাখের মধ্যে যে 49 কিলোমিটার রাস্তা ছিল না, সেটা কমে 43 কিলোমিটার রাস্তা হয়ে যাচ্ছে। 6 কিলোমিটার রাস্তা কমে যাচ্ছে। এবার আপনারা বলবেন, মাত্র 6 কিলোমিটার রাস্তা, তাতে আর কি এসে যাবে? 6 কিলোমিটার রাস্তা আমাদের এই সমতলের সঙ্গে তুলনা করবেন না। দেখছেন চারিদিকে কিভাবে বরফ ঢাকা রয়েছে, কিরকম পাহাড়ি রাস্তা, কিরকম জটিল ব্যাপার। এই 6 কিলোমিটার রাস্তা কমে যাওয়ার জন্য যে যাত্রাপথটা 3 ঘন্টা সময় লাগতো, এই পাহাড় থেকে ওই পাহাড় যাওয়া, পাহাড়ের গা বেয়ে 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 যাওয়া, আস্তে আস্তে যাওয়া, এই টানেলটা হয়েছে 15 মিনিট লাগবে, জাস্ট 15 মিনিটস। ভাবতে পারছেন? 3 ঘন্টার রাস্তা 15 মিনিটের মধ্যে চলে যেতে পারবে। এবার এটার ফলে তো একটা বড়, মানে লাদাখ এবং জম্মু কাশ্মীরের মধ্যে যে যোগটা হলো, একটা বড় ব্যাপার হলো। সব থেকে যেটা গুরুত্বপূর্ণ হলো, সেটা হচ্ছে যে শীতকাল, আগে যখন শীতকাল হতো তখন কাশ্মীর এবং লাদাখের মধ্যে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে যেত, একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাওয়া যেত না। কিন্তু এই টানেলটা খোলার ফলে সেই শীতকালের যে প্রাকৃতিক দুর্যোগের ব্যাপারটা আছে, সেই প্রতিবন্ধকতাটাও থাকলো না, এই জায়গাটা রিজার্ভ হয়ে গেল। ফলে যদি চীন বা পাকিস্তান, চীন তো ওই দিক থেকে আকসাই চীন দিয়ে দখল করে আছে, সেই আকসাই চীন দিয়ে ঢুকে এখানে বাড়বাড়ন্ত করার চেষ্টা করে, পাকিস্তানও এখানে অনেক রকম সন্ত্রাসবাদ পায়দা করার চেষ্টা করে। কোনো রকমে যদি এখানে কোনো যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়, তাহলে সেনাবাহিনীর ক্ষেত্রে এখানে রিসোর্স পৌঁছতে কতখানি ইজিয়ার জায়গা হয়ে গেল, বুঝতে পারছেন? এটা কি বলে ভিশন অ্যান্ড মিশন, যেটা নরেন্দ্র মোদীর আছে, তিনি ইমপ্লিমেন্ট করছেন। এবং সব থেকে যেটা ভালো কথা, এখানে ভোটে হেরে গেছি বলে আমি কাশ্মীরের এটা করব না, দেশ আগে, সেই সেই বার্তা নিয়ে তিনি করছেন। অন্যদিকে আমি এখানে মুখ্যমন্ত্রী আছি, বিজেপিকে হারিয়ে মুখ্যমন্ত্রী হয়েছি, এখানে যদি কেন্দ্রের প্রকল্প করতে দিই, নরেন্দ্র মোদীকে এসে এইসব উদ্বোধন করতে দিই, তাহলে পরের ভোটে নরেন্দ্র মোদী এসে বলবে আমি সব করে দিয়েছি, সব ভোট নরেন্দ্র মোদী নিয়ে চলে যাবে, আমি হেরে যাব, আমার মুখ্যমন্ত্রীত্বের গদি চলে যাবে। না, এই এই ওমর আবদুল্লাহ, তিনিও কিন্তু একজন জাতে মুসলমান, কিন্তু সেখানে তিনিও ভারত সরকারের যে উন্নয়ন আছে সেটার সঙ্গে তালে তাল মিলিয়ে যাচ্ছেন, যার সুফল পাচ্ছে কাশ্মীরবাসী। এবং দেখুন, কাশ্মীরের একটা বড় জায়গা হচ্ছে যে পর্যটন, এবং সেখানে যদি এই সোনমার্গের থ্রু দিয়ে লাদাখের সঙ্গে সম্পর্কটা এত ভালো, সেখানে যাত্রাপথটা এত ভালো হয়ে যায়, সে ট্যুরিজমও কিন্তু অনেক বেশি ইনক্রিজ হবে। আলটিমেটলি কিন্তু কাশ্মীরবাসী গেন করবে। সব থেকে বড় কথা হচ্ছে, এখানে যখন নির্বাচন আসে, একটা মজার কথা শোনা যায় যে নরেন্দ্র মোদী, অমিত শাহ বা বিজেপির অন্যান্য নেতা যারা রয়েছে, বা বিজেপি সার্বিকভাবে, তারা নাকি হিন্দুদের দল, এরা এখানে এসে সংখ্যালঘুদের ছাড়ে সর্বনাশ করে ছেড়ে দেবে। এবং এরা এতখানি সংখ্যালঘুদের অপছন্দ করে, মুসলিমদের অপছন্দ করে, যে কারণে কাশ্মীর থেকে 370 ধারা তুলে দিয়েছে।
মুসলিমদের যে স্পেশাল একটা জায়গা ছিল, জম্মু কাশ্মীরের জন্য স্পেশাল জায়গা ছিল, সেই জায়গাটা তুলে দিয়েছে। প্রচার করেন না, এবং সেই প্রচারে প্রভাবিত হয়ে আপনারা ভোট দেন না, দিয়েছিলেন ভোট। কিন্তু দেখা যাচ্ছে 370 ধারা তুলে দেওয়ার পরে কি হয়েছে? কাশ্মীরের ক্ষতি হয়েছে। কাশ্মীরে যদি ক্ষতি হয়ে যেত, তাহলে তো তাদের যে মুখ্যমন্ত্রী আছেন, আবারও বলছি, সংখ্যালঘু মানুষ একজন, মুসলিম মানুষ একজন, তিনি তো সবার আগে বলতেন যে মোদী সাহেব আপনি সর্বনাশ করে দিয়েছেন 370 ধারাটা তুলে দিয়ে। বলছেন না কিন্তু সে কথাটা। উল্টে ভারতবর্ষ যেভাবে উন্নয়নে এগিয়ে যাচ্ছে, তার সঙ্গে তালে তাল মিলিয়ে কাশ্মীরটাও এখনো জুড়ছে, জম্মু কাশ্মীরটা এখন জুড়ছে। এবং দেখুন, মুখ্যমন্ত্রী তিনি ধান্দাবাজ হতে পারেন, তার রাজনৈতিক স্বার্থ আছে, মোদীর কাছ থেকে কিছু বাগানোর আছে, তো সেই জায়গা থেকে তিনি হয়তো প্রশংসা করছেন, কিন্তু সেখানকার সাধারণ মানুষ, তারা তো এই মোদীকে ঢুকতেই দিত না। এই রাজ্যে হয় না, বিজেপি নেতারা এলে কালো পতাকা দেখায়, জেপি নাড্ডা এলে গাড়িতে ঢিল মারে, এখানকার সব তৃণমূলের নেতারা করে তো। কিন্তু সেখানে কি সাধারণ মানুষ এরকম কোনো কাজ তো করছে না। সাধারণ মানুষকে তো চুপ করিয়ে ভুল বুঝিয়ে রাখা যাবে না। তারা যদি দেখতো 370 ধারা উঠে যাওয়ার পর কাশ্মীরবাসী সর্বনাশ হয়ে গেছে, তাহলে তারা কিন্তু নরেন্দ্র মোদীকে ছেড়ে কথা বলতো না, তারাও কিন্তু আজকে হাততালি দিচ্ছে, তারাও প্রধানমন্ত্রীকে স্বাগত জানাচ্ছেন। তাহলে এই 370 ধারা কাশ্মীরে উঠেছে, সেইটার ভুল বুঝিয়ে বাংলায় এই রাজ্যে শাসক দল ভোট নিয়ে যাচ্ছে, আর এখানে কোনো উন্নয়ন হতে দিচ্ছে না। আর যেখানে 370 ধারা উঠলো, সেইখানে উন্নয়নের ফলে পুরো মানুষের জীবনযাত্রাটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, সেখানকার মানুষ খুশি হয়ে বসে থাকছে। মানে পলিটিক্সটা কোন লেভেলে হচ্ছে ভাবুন, ভাবুন একবার। তবে শেষে আমি একটা কথাই বলবো, যে দেখুন, নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর, প্রধানমন্ত্রী হওয়ার পর, তিনি কিন্তু একটা মিশন নিয়েছেন, 2047 সালের মধ্যে ভারতবর্ষকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশে পরিণত করবেন। সেটা অর্থনৈতিকভাবে হবে, সামরিকভাবে হবে, উন্নয়নের দিক থেকে হবে, অন্যান্য জায়গা থেকে হবে। এবং এটা করতে গিয়ে আরেকটা জিনিস যেটা হবে, ভারতের যে ইতিহাস আছে, সেই ইতিহাস অনেক কিছু ভুলিয়ে দেওয়া হয়েছে। ইংরেজদের একটা বড় কীর্তি ছিল, এবং তারপর এই যারা এই দেশে যারা শাসন ক্ষমতা চালিয়েছে, তারা নিজস্ব স্বার্থে সেটা করেছে। সেই ইতিহাসের পুনরুদ্ধার হবে। সব মিলিয়ে কালচারাল হেরিটেজ সবকিছু নিয়ে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাবে। এবার এটা একদিনে হওয়া সম্ভব নয়, 2047-এর জন্য এটা রাখা আছে, সেটা ধীরে 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 এগোতে হবে। এবং সেটার জন্য সারা ভারতবর্ষ জুড়ে তিনি সেই কাজটা করছেন। কিন্তু সারা ভারতবর্ষ যে উন্নয়নের স্বাদটা পাচ্ছে, সেটা একমাত্র একটা রাজ্য সারা ভারতবর্ষে পাচ্ছে না, সেটার নাম পশ্চিমবঙ্গ। কেন? কেননা কেন্দ্রীয় প্রকল্পের টাকাই পায় না। কেন পায় না? কেননা এই রাজ্যের যে শাসক দল আছে, তাদের যারা অপগণ্ডরা আছে, তারা সেই টাকা ঝেড়ে ফাঁক করে দেয়। এইটাই অভিযোগ করে কেন্দ্রীয় দল। এবং সেটা যদি সত্যি না হয়, তাহলে এই রাজ্যের শাসক দল শ্বেতপত্র প্রকাশ করবে। এই নিয়ে কিন্তু কোনো শ্বেতপত্র প্রকাশ করে না। যে কোনো মামলায় যে কোনো সময় এই বেঞ্চ সেই বেঞ্চ করে ফাইনালি সুপ্রিম কোর্টে চলে যায়, এই নিয়ে সুপ্রিম কোর্টে অব্দি যায় না। কেননা তারা হিসেবটা দিতে পারে না। আর নরেন্দ্র মোদীকে নিয়ে এসে এই রাজ্যে এই জায়গাগুলো উন্নয়ন করতে হবে, করে দাও না, বাবা নরেন্দ্র মোদী করবে, সব ভোট তো বিজেপি পেয়ে যাবে, আমরা আর ক্ষমতায় থাকবো না। ক্ষমতায় থাকার জন্য এই রাজ্যটা কিন্তু বাকি দেশের উন্নয়নের সঙ্গে জুড়তে পারছে না। আর যেহেতু এই অমর আব্দুল্লাহ যে কাজটা করছেন, এই ইন্ডিজোটেরই সঙ্গে, কিন্তু সেই ইন্ডিজোটের সঙ্গে মমতা ব্যানার্জি কোনোদিন এই কাজটা ভুলেও করবেন? আর যদি না করেন, তাহলে পশ্চিমবঙ্গকে যদি এরকম উন্নয়ন পেতে হয়, তাহলে বোধহয় একটাই রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে 2026-এ এই রাজ্যে ডবল ইঞ্জিন সরকার করতে হবে। যদি নরেন্দ্র মোদী এখানে তৃণমূল প্রচার করে না যে এরা হচ্ছে বাংলা বিরোধী সরকার, কেননা নরেন্দ্র মোদীর অশ্বমেধের ঘোড়া একমাত্র মমতা ব্যানার্জি আটকে দিয়েছে, সেই জন্য এরা প্রতিহিংসা নেওয়ার জন্য বাঙালিকে করছে, বড় বড় ডায়লগ ভোটের সময় শুনতে পাবেন, এখনো শুনতে পান, সব সোশ্যাল মিডিয়া জুড়ে চর্চা চলে। তো যদি সত্যিই একজন কারোর কাছে হেরে যাওয়ার জন্য নরেন্দ্র মোদী সেই রাজ্যটার বিদ্বেষী হয়ে যেতেন, সব থেকে বেশি বিদ্বেষ তো তার এই কাশ্মীর সম্বন্ধে হওয়া উচিত ছিল। কেননা 370 ধারা তুলেছেন, অনেক তার সমালোচনা হয়েছিল, এবং সেই সময় তিনি কাশ্মীরের জন্য প্রচুর উন্নয়নের কাজ করেছেন। কিন্তু সেই উন্নয়নের কাজ করার পরেও ভোটে কিছু আসন জিতেছে তার দল, কিন্তু ক্ষমতায় তো আসতে পারেনি। তাহলে কাশ্মীরের ডেভেলপমেন্ট পুরোপুরি স্টপ করে দিতে পারতেন, করেননি। কেননা তার মিশনটা হচ্ছে কিন্তু উন্নত ভারতকে করে দেওয়া। আর ওমর আব্দুল্লাহ বুঝেছেন যে আমি রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারি, কিন্তু এইসব কেন্দ্রীয় প্রকল্পের কাজ যদি আটকে দিই, আলটিমেটলি কাশ্মীরের ডেভেলপমেন্ট হবে না। এবং তখন কাশ্মীরবাসী যে পরিবর্তনটা এখন কাশ্মীরে দেখছে, সেটা যদি না পায়, আমাকে ছুঁড়ে ফেলে দেবে। সেই জন্য এইভাবে সমন্বয়ের কাজটা করছে। কিন্তু আমরা বাঙালিরা কি অত ভেবে দেখছি? শুধু হাহুতাশ করে যাচ্ছি। তাই 2026-এর নির্বাচনে
মমতা বন্দ্যোপাধ্যায় যদি তার আগে কোনো রকম কোনো পরিবর্তনের লক্ষণ না দেখায় যে এইরকম ওমর আবদুল্লাহ হয়ে উঠবো আমি, কেন্দ্রকে অন্তত কেন্দ্রীয় প্রকল্পের কাজগুলো করতে আটকাবো না, তাহলে অন্য কথা। না হলে কিন্তু যদি ডবল ইঞ্জিন সরকার না করেন, এরকম বাকি সব রাজ্য এগিয়ে যাবে, আর বাংলা আর একটা কাশ্মীর তৈরি হবে। এখন বাংলাদেশ দিয়ে দেখছেন না অনুপ্রবেশ হচ্ছে, 72টা চৌকি জমি দেয়নি এই রাজ্যের সরকার, বাড়ির পাশে যে কোনো দিন বাংলাদেশিরা বেরোচ্ছে, যে কোনো সময় বোমা বিস্ফোরণ হচ্ছে, কোনো রকম কোনো ভিজিলেন্স নেই। পুলিশ প্রশাসন সবাই এখন দলদাসের মতো কাজ করছে বলে বিরোধীরা অভিযোগ করছে, এবং সেটা বাস্তবে দেখা যাচ্ছে, মিডিয়া খবরে আসছে। তাই ওমর আবদুল্লাহকে দেখুন, কাশ্মীরকে দেখুন, আর তারপর 2026 নিয়ে সিদ্ধান্ত নিন। কি বলবেন ওমর আবদুল্লাহ এবং নরেন্দ্র মোদীর এই কাঁধে কাঁধ মিলিয়ে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই উন্নয়নযোগ্য, এবং আনফর্চুনেটলি এই বাংলায় একটা পচা রাজনীতির জন্য এই রাজ্যের যারা ক্ষমতায় আছে এই উন্নয়নযোগ্যটা বাংলায় হতে দেয় না বলে। যদি এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।